আচ্ছা, আপনি কি কখনো এমন এক জগতে হারিয়ে যেতে চেয়েছেন যেখানে জাদুর শক্তি বাস্তবকে ছাপিয়ে যাবে? আজ আমরা আপনাদের পরিচয় করিয়ে দেব এমনই একটা রাশিয়ান ফ্যান্টাসি ফিল্ম, যেখানে একজন সাধারণ কৃষক তার জাদুকরি ঘোড়াকে নিয়ে একটা মহাকাব্যিক অভিযানে গিয়েছিল। চলুন তাহলে সেই গল্পের গভীরে গিয়ে ডুব দিই। মুভির শুরুতে আমরা একটি খামার দেখতে পাই। রাতের অন্ধকারে সেই খামারের মধ্যে হঠাৎ উজ্জ্বল আলোর ঝলকানি প্রচণ্ড গতিতে বেরিয়ে যাচ্ছিল। এই ঝলকানি আলোটি আর অন্য কিছু নয়, একটা জাদুকরি ঘোড়া ছিল। পরদিন সকালে খামারের মালিক এসে দেখতে পায় যে তার খামারটি কেউ গতকাল রাতে নষ্ট করে ফেলেছে। এই কারণে খামারের মালিক খুব রেগে যায়। খামারের মালিক তার 3 ছেলেকে ডেকে এনে নির্দেশ দেয় যে আজ থেকে তারা 3 জন খামারটি পাহারা দেবে। খামারের মালিকের ছোট ছেলের নাম হলো জন, যাকে সবাই একটু বোকাশোকা মানুষ মনে করে। তার বড় 2 ভাই খামার পাহারা দেওয়ার কাজটা তাকে একাই দিয়ে দেয় আর নিজেরা চলে যায় ফুর্তি করতে। জনও রাজি হয়ে একাই খামার পাহারা দেওয়ার জন্য চলে আসে। রাত্রিবেলা জন একা বসে থাকার সময় একটা অদ্ভুত আওয়াজ শুনতে পায়। সে পিছনে ফিরে তাকাতেই দেখে একটা বিশাল সাদা ঘোড়া দাঁড়িয়ে রয়েছে। জন তার চোখকে বিশ্বাসই করতে পারছিল না যে এত বড় আর সুন্দর সাদা একটা ঘোড়া সে নিজের চোখে দেখছে। সে চেষ্টা করে ঘোড়াটিকে দড়ি দিয়ে বাঁধার জন্য। ঘোড়াটি দৌড়ে চলে যায়, কিন্তু জন তার দড়ির উপর শক্ত করে গিঁট দিয়ে ধরে রেখেছিল। এই কারণেই ঘোড়াটা যত দৌড়াচ্ছিল, দড়িসহ জনও সেই ঘোড়ার সঙ্গে চলে যেতে থাকে, যার ফলে খামার বাড়ির শস্য আরও বেশি নষ্ট হয়ে যায়। এদিকে ঘোড়াটি অস্থির হয়ে পড়ে যায় আর তার তাল সামলাতে না পেরে সে মাটিতে পড়ে যায়। ঘোড়াটির পড়ে যাওয়া দেখে জনের খুব মায়া হয়। এজন্য সে ঘোড়াটিকে কাদা পানির মধ্যে থেকে উদ্ধার করতে সাহায্য করে। এই সময় জন লক্ষ্য করে ঘোড়াটির চোখে পানি বেয়ে পড়ছে। জন আরও একবার কষ্ট পায়। সে বুঝতে পারে যে তার কারণেই ঘোড়াটা কষ্ট পেয়ে কান্না করছে। এজন্য সে নিজেকে নিজেই প্রমিস করে যে আর কখনো সে এই খামারের কাছেই আসবে না। আর ঘোড়া জনকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। জন বাড়ি ফিরে আসলে সে আবারও একটা অদ্ভুত আওয়াজ শুনতে পায়। সেই শব্দটি তাদের খামার বাড়ি থেকেই আসছিল। পরদিন জন যখন সেখানে গিয়ে দেখে, তখন সে তো অবাক হয়ে যায় যে 2টি ঘোড়া সেখানে শেকল দিয়ে বাঁধা রয়েছে। তাছাড়া এই 2টা ঘোড়া দেখতেও খুব সুন্দর ছিল। দেখেই মনে হচ্ছিল হয়তো কোনো রাজকীয় ঘোড়া হবে। জন কিছু বুঝে ওঠার আগেই তার পিছন থেকে কেউ বলে ওঠে, এই 2 ঘোড়া আমার মা তোমার জন্য উপহার পাঠিয়েছে। জন পিছনে ফিরে তাকিয়ে দেখে একটি ছোট ঘোড়া তার সাথে কথা বলছে। জন জীবনে প্রথমবার কোনো কথা বলা ঘোড়াকে দেখে অবাক হয়ে যায়। ছোট ঘোড়াটির নাম হলো ফল। আসলে ফল ছিল সেই ঘোড়াটির সন্তান, যাকে জন গতকাল রাতে উদ্ধার করেছিল। ফল জনকে জানায়, আমার মা তোমার উপরে খুবই খুশি, তাই সে তোমার জন্য এই সামান্য উপহার পাঠিয়েছে। জন এই কথা শুনে খুব খুশি হয়। অন্যদিকে জন হঠাৎ করে তার বাবার কণ্ঠ শুনতে পায়। জন বাইরে বেরিয়ে দেখে তার বাবা খামারের দিকেই আসছে। সে তার বাবাকে বাইরে রাখার চেষ্টা করে, যেন কোনোভাবেই সে তার বাবাকে ভিতরে প্রবেশ করতে দিবে না। কিন্তু আর কোনো উপায় না পেয়ে জন ফলের পিঠে চড়ে বসে। ফল জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে তাকে নিয়ে অনেক দূরে চলে যায়। জন তার এত গতি দেখে হতবাক হয়ে যায়। ফল এবার একটা হুইসেল বাজায়। তার ডাক শুনতে পেয়ে সেই 2টি ঘোড়া খামারের বাড়ি থেকে বের হয়ে আসে। জন ভাবতে থাকে যে সেই ঘোড়াগুলো বাজারে বিক্রি করে দিবে। যখন জন এই ঘোড়াগুলো বাজারে নিয়ে যায়, তখন বাজারে থাকা মানুষেরা ঘোড়ার সৌন্দর্য দেখে হতবাক হয়ে যায়। সেখানে কেউই এমন চমৎকার ঘোড়া এর আগে কখনো দেখেনি। অনেকেই জনের কাছে এই ঘোড়াগুলোর কেনার কথা বলে। ফলো জনকে বলে যে সেই ঘোড়াগুলো সামনে থাকা ওই বৃদ্ধ মানুষটির কাছে বিক্রি করুক। কিন্তু জন চায় যে সেই ঘোড়াগুলো রাজার কাছে বিক্রি করবে, এতে সে অনেক বেশি টাকা পাবে। রাজা এসেও ঘোড়াগুলো দেখে মুগ্ধ হয়ে যায়, কিন্তু তার মন্ত্রী মনে করে যে এগুলো চুরি করা ঘোড়া, কারণ একজন সাধারণ মানুষ এত দামি আর সাজসজ্জা বিশিষ্ট ঘোড়া কোথায় পাবে। মন্ত্রীর কুবুদ্ধিতে রাজা জনের ঘোড়া 2টি বিনামূল্যে নিয়ে নেয়। জন যখন টাকা নিয়ে কথা বলে, তখন রাজা কোনো কথা না বলেই সেখান থেকে চলে যাচ্ছিল। ফুল বলে, আমি তো আগেই বলেছিলাম এই ঘোড়াগুলো সেই বৃদ্ধ মানুষের কাছে বিক্রি করতে, কিন্তু তুমি তো আমার কথা শুনলে না। জন ফুলের কাছে এই জন্য ক্ষমা চেয়ে নেয়।
এজন্য ফল আবার হুইসেল বাজায় আর ঘোড়াগুলো ফলের নির্দেশ মতো আবার তার কাছে ফিরে আসে। এদিকে ঘোড়া দুটি তো রাজার গাড়ি টানছিল। ঘোড়া দুটি ফলের ডাক শুনে চলে যেতেই রাজা তার গাড়ি সহ বাজারে রাখা কিছু আটার বস্তার উপরে পড়ে যায়। রাজার পুরো শরীর আটায় ভরে যায়। তবে সে প্রজাদের সামনে জনকে কিছুই বলতে পারে না, কারণ জনের তো কোনো দোষই নেই। রাজা জনকে বলে যে সে ঘোড়ার দাম দিতে চায়। জন ঘোড়াগুলোর জন্য অনেক দাম চায়, কিন্তু রাজার মন্ত্রী তাকে আবারও পরামর্শ দেয় দাম না দিয়ে বরং কাজের জন্য জনকে তাদের কাছেই রাখা হোক, কারণ যদি জন এখানে থাকে তাহলে রাজা তার অপমানের প্রতিশোধ নিতে পারবে। জন রাজার দেয়া এই প্রস্তাবে রাজি হয়ে তার কাজ শুরু করে। রাজার মন্ত্রী তাকে আবারও পরামর্শ দেয় যে জনকে একটা ফিনিক্স পাখি ধরে আনতে বলা হোক। আজ পর্যন্ত কেউ সেই ফিনিক্স পাখি ধরে আনতে পারেনি। জনও এই কাজ জীবনেও করতে পারবে না, এতে তার জীবনও চলে যেতে পারে। যদি জন ফিরেও আসে তাহলে ফিনিক্স পাখি না আনার অপরাধে তাকে মৃত্যুদণ্ড দেয়া যাবে। রাজা মন্ত্রীর এমন বুদ্ধিতে তার খুব প্রশংসা করে। তারপর তারা এইসব ব্যাপারে জনকে ভালো মতো বুঝিয়ে দেয়। জনও প্রস্তুত হয়। যখন ফুল এই ব্যাপারটি জানতে পারে তখন সে জনকে সতর্ক করে দেয় যে এটা খুবই বিপজ্জনক সফর হতে যাচ্ছে। যে মানুষ এই পাখিটি খোঁজার চেষ্টা করেছে বা তাকে ডেকেছে সে আর কখনো ফিরে আসেনি। তবে জন পিছপা হয় না, কারণ সে রাজার দেওয়া চ্যালেঞ্জটি অলরেডি নিয়ে ফেলেছিল। ফুলও জনকে সাহায্য করতে চায়, তাই সে জনকে জঙ্গলে নিয়ে যায়। ফুল তাকে একটি বাদামের গাছ দেখায় আর বলে এগুলি ফিনিক্স পাখির জন্য বিশেষ বাদাম এবং এই পাখিটি এই বাদাম খেতে খুব পছন্দ করে। কিন্তু এই বাদাম খেলে ফিনিক্স পাখি খুব দ্রুত ঘুমিয়ে পড়ে। সেই সুযোগে তাদের পাখিটিকে ধরে আনতে হবে। অবশেষে তারা সেই মরুভূমিতে পৌঁছে যায় যেখানে পাখিটি বাস করত। ফুল বলে যে ফিনিক্স পাখিরা মাটির নিচে থাকে। জন ফুলের কথা মতো কিছু বাদাম মাটিতে ছড়িয়ে দেয়। তারপর তারা পাখিটির জন্য অপেক্ষা করতে থাকে। যখন পাখিটি বাদামের গন্ধ পায় তখন সে মাটির নিচ থেকে বেরিয়ে আসে। সত্যি ফিনিক্স পাখিটি দেখতে খুবই অদ্ভুত। তার সারা শরীরই যেন আগুন দিয়ে বানানো হয়েছে। তো পাখিটি বাদামগুলো খেয়ে কিছুক্ষণের মধ্যেই অজ্ঞান হয়ে যায়। জন যখন ফিনিক্স পাখিটি ধরতে যায় তখন সে উঠে দাঁড়িয়ে জন এবং ফুলকে তাড়া করতে থাকে। পাখিটি জন আর ফুলকে ধরার জন্য তাড়া করতে গিয়ে পুরো দ্বীপটিতে আগুন জ্বালিয়ে দেয়। ফিনিক্স পাখিটি যখন ফুলকে ধরেই ফেলছিল ঠিক তখনই জন তার কাছে থাকা শেষ বাদামটি পাখিটির সামনে রেখে দেয়। পাখিটি সেই বাদামটি খেয়ে আবারও অজ্ঞান হয়ে যায়। পরদিন সকালে পাখিটি নিজেকে জনের শেকল দ্বারা আটকানো অবস্থায় দেখতে পায়। জন লক্ষ্য করে পাখিটি কান্না করছে। জনের খুব মায়া হয় আর সে ফিনিক্স পাখিটিকে শেকল থেকে মুক্তি দিয়ে দেয়। পাখিটি তার পালকগুলো খুলে উড়ে চলে যায়। যাওয়ার সময় সে জনকে একটি পালক উপহার দিয়ে যায়। পালকটিও আগুনে তখন জ্বলজ্বল করছিল। ফুল জনকে বলে যে রাজা তাকে এবার ক্ষমা করবে না। তবে জন বলে যে এই পালকটি দেখলেই তারা বিশ্বাস করবে যে তারা ফিনিক্স পাখিটি ধরেছিল। জন রাজার কাছে ফিরে আসে, কিন্তু রাজা কিছুতেই বিশ্বাস করে না। পরের দিন জনকে মৃত্যুদণ্ড দেওয়ার আদেশ দেওয়া হয়। জন পাখির পালকটিও দেখায়, কিন্তু পালকটি তখন আর জ্বলজ্বল করছিল না। তাই রাজা জনকে মৃত্যুদণ্ড দেওয়ার আদেশ দিয়ে দেয়। রাজা যখন তাকে মৃত্যুদণ্ড দিয়ে মেরেই ফেলতে যাচ্ছিল তখনই সেখানে ফিনিক্স পাখিটি উপস্থিত হয়। সবাই তাকে দেখে চমকে যায়। এবার তারা জনের কথাই বিশ্বাস করতে থাকে। এর ফলে রাজা না চাইলেও তার মৃত্যুদণ্ডের আদেশ তুলে নিতে হয়। এছাড়া রাজা জনকে পদোন্নতিও দিয়ে দেয়। তবে রাজা কিন্তু এবার আরও বেশি রেগেছিল। তাই সে তার মন্ত্রীকে একটি নতুন পরিকল্পনা তৈরি করার জন্য বলে। অনেক ভেবে মন্ত্রী পরামর্শ দেয় আমরা জনকে বহু দূরের একটা পাহাড়ের রাজ্য থেকে রাজকন্যা আনার জন্য জনকে পাঠাবো। প্রথমে জন অবশ্যই এই কাজে ব্যর্থ হবে, আর যদি সে সফলও হয় তবুও আপনার লাভ আছে। আপনি রাজকন্যাকে বিয়ে করলে দুই দিক থেকেই আপনার লাভ। রাজা এই প্ল্যানটাও খুব পছন্দ করে আর জনকে রাজকন্যা নিয়ে আসার জন্য এই মিশনে পাঠিয়ে দেয়। জন অবশেষে সেই পাহাড়ে পৌঁছায় যেখানে রাজকন্যা থাকে। সে দেখে পাহাড়ে প্রবেশের পথটি ঘন বরফের স্তরে ঢাকা পড়ে আছে। এটা ভাঙা খুব কঠিন ছিল। তাছাড়া এটা ভাঙার মতো কোনো উপায়ও ওদের জানা ছিল না। এমন সময় একটি ফায়ারবার্ডের পালক উড়ে আসে আর বরফের দেয়ালটি ভেঙে যায়। ফলে অবশিষ্ট বরফের স্তরও ভেঙে পড়ে যায়। সেই বরফ গলা পানির মধ্যে দিয়েই জন ভিতরে ঢুকে আসে। জন যখন দুর্গে প্রবেশ করে
তখন সে অনেক মেয়েকে ঘুমন্ত অবস্থায় দেখতে পায়। তাদের মধ্যে সঠিক রাজকন্যাকে চেনা খুবই কঠিন ছিল, কারণ এরা সবাই একই রকম সাজসজ্জায় এখানে ঘুমিয়ে আছে। ঠিক তখনই ফিনিক্স পাখির একটা পালক একটি মেয়ের কাছে এসে পড়ে যায়। জন তাকে রাজকন্যা হিসেবেই বুঝে নেয়। ফায়ারবার্ডের পালকের গরম পেয়ে রাজকন্যার ঘুম ভেঙে যায়। জন যখন মেয়েটির সৌন্দর্য দেখে তখন সে হতবাক হয়ে যায় আর তাকে জানায় যে তাদের রাজা তাকে বিয়ে করতে চায়। অন্যদিকে মেয়েটি বলে, আসল নায়ক তো বেঁচেই নেই, তাই আমি আর বিয়ে করতে চাই না। যদি তোমার রাজা এতই শক্তিশালী হতো তাহলে সে তো নিজেই আমাকে নিতে আসতো। এই কথা বলে রাজকুমারী পাহাড় থেকে লাফিয়ে পড়ে। জনও নিজের জীবনে পরোয়া না করে রাজকন্যার পেছনে লাফিয়ে পড়ে। ফুল তাদের দুজনকে উদ্ধার করে এবং তার পিঠে চড়িয়ে তাদের নিচে নামিয়ে আনে। জনকে দেখে ফুল বুঝতে পারে যে সে রাজকন্যাকে পছন্দ করতে শুরু করেছে। ফুল জনকে বলে, যদি রাজা এটা জানতে পারে তাহলে জন খুব সমস্যায় পড়ে যাবে। এদিকে রাজকন্যা তাদের কথাবার্তা গোপনে শুনছিল। সেও ভাবতে থাকে যে সে জনকে পছন্দ করতে শুরু করেছে। তারা যখন রাজার কাছে ফিরে আসে তখন সবাই অবাক হয়ে রাজকন্যার শুধু সৌন্দর্যই দেখছিল। কিন্তু জনকে আবারও জীবিত দেখে রাজার রাগে ফিটে পড়ে, কিন্তু তার মনটি তাকে বোঝানোর চেষ্টা করে যে জন আসলে তাদের জন্য লাভজনক একজন ব্যক্তি। তাই তারা এখন জনকে আবারও পদোন্নতি দিয়ে দেয়। কিন্তু এতে জন একেবারেই খুশি না। সে রাজকন্যাকে নিয়ে খুব চিন্তিত। এজন্য সে গোপনে রাজকন্যার সাথে দেখা করতে যায়। সে রাজকন্যাকে কিছু বলার আগেই রাজার লোকেরা এসে রাজকন্যাকে নিয়ে যায় আর রাজা রাজকন্যাকে বিয়ের প্রস্তাব দেয়। রাজকন্যা শর্ত রাখে যে রাজা যদি তার দাদির আংটিটি এনে দিতে পারে তবেই তাকে সে বিয়ে করবে, আর সেই আংটিটি সাগরে হারিয়ে গেছে। আংটি না আসা পর্যন্ত সে বিয়ে করবে না। এই কথা শুনে রাজা খুব চিন্তায় পড়ে যায়। ঠিক তখনই সেখানে জন চলে আসে। জনকে দেখে রাজা আংটিটি খোঁজার দায়িত্ব আবারও জনকে দিয়ে দেয়। জন ফুলকে আংটির ব্যাপারে জিজ্ঞেস করলে ফুল জানায় যে সেও আংটির ব্যাপারে কিছুই জানে না। ফুল তার মাকে এই বিষয়টা জানায়। তার মা তাকে জানায় যে আংটিটি সমুদ্রে একটা তিমির পেটের মধ্যে আছে। তিমিটাকে সমুদ্রের একটা ছোট দ্বীপের কাছে পাওয়া যাবে। জন ফুলের সঙ্গে সমুদ্রের পথে বেরিয়ে পড়ে, কিন্তু সে আচমকাই ফুলের পিঠ থেকে সোজা সমুদ্রে পড়ে যায়। পরে দেখা যায় যে জন তিমির কাছে পৌঁছে গিয়েছে। জন সাগরে বড় বড় শেকল দেখতে পায়। সেই তিমিটি আসলে শেকলে আটকানো ছিল। জন বেরিয়ে আসার পর ফুল তাকে জানায় পুরো দ্বীপটি আসলে তিমির পিঠ, ঠিক যেমনটা তার মা তাকে বলেছিল। জন তিমির কাছে জানতে চায়, তোমাকে কেন আর কে এইভাবে বেঁধে রেখেছে? তিমি বলে, একদিন আমি না বুঝে জাহাজগুলো দুর্ঘটনাবশত খেয়ে ফেলেছিলাম। এই কারণে অন্য নাবিকরা আমাকে বন্দি করে রেখেছে। তবে এখন সেই তিমিটি তার ভুল বুঝতে পেরে ভুল সংশোধন করতে চাচ্ছে। জনের তিমির জন্য খুব খারাপ লাগে। সে একটা পরিকল্পনা করে। তার বিশ্বাস তিমিটি হাঁচি দিলে সে সব কিছু তিমির পেট থেকে বের করে আনতে পারবে। তাই সে তিমির নাকে ঢুকে তাকে গা চুলকানোর চেষ্টা করে। ঠিকই তিমিটি হাঁচি দেয় এবং তার পেট থেকে সব জাহাজ বেরিয়ে আসে। পরে তিমিটি তাকে ধন্যবাদ দিয়ে সমুদ্রে ফিরে যায়। তিমিটি চলে যাওয়ার পর জনের আংটিটির কথা মনে পড়ে এবং তার খুব চিন্তা হতে থাকে। ঠিক তখনই একটা কাকড়া আংটিটি নিয়ে আসে। কাকড়া জনকে জানায় যে তিমি এটি তোমার জন্য পাঠিয়েছে, কারণ তিমি সত্যিকার ভালো মানুষের মনের অনুভূতি বুঝতে পারে। এরপর তারা রাজকন্যার কাছে ফিরে আসে। তারা দেখতে পায় রাজা ফিনিক্স পাখিটিকে রাজপ্রাসাদে বেঁধে রেখেছিল। জন যখন রাজকন্যাকে আংটি দেয় তখন রাজকন্যা বুঝতে পারে জনই আসল হিরো। একমাত্র জনই তার জন্য সব কিছু করতে পারবে। অন্যদিকে রাজার লোকজনের মাধ্যমে ফুলকে পর্যবেক্ষণ করছিল। ফুলকে দেখে ফুলের কথা বলা শুনে তারা মনে করে ফুল একটি শয়তান। রাজা এই খবর পেয়ে নিজে দেখতে আসে। সে রাজকন্যার জানালার কাছে ফুলকে দেখতে পেয়ে তাকে গুলি করে। জন তার সব চেষ্টা সত্ত্বেও ফুলকে আর বাঁচাতে পারেনি। অন্যদিকে রাজা ঘোষণা করে যে জন রাজকন্যাকে অপহরণ করেছে, এমনকি জনের থেকে তার চাকরিটাও ছিনিয়ে নেয়। এজন্য কয়েকদিন পর জনকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এবার তারা জনকে কারাগারে বন্দি করে রাখে। এদিকে ফলের গুলি লাগার পরেও সে অলৌকিকভাবে বেঁচে গিয়েছিল। রাজকন্যা ফলকে জানায় যে তার কারণেই ফল আর জন এত সমস্যায় পড়েছে। সে আরও বলে, রাজাকে বিয়ে না করার জন্য আমি রাজাকে 3টি বিভিন্ন পাত্রে স্নান করতে বলেছি।
প্রথম পাত্রে গরম পানি থাকবে, দ্বিতীয় পাত্রে ঠান্ডা পানি থাকবে, আর তৃতীয় পাত্রে ফুটানো দুধ থাকবে। তো রাজকন্যা রাজাকে জানায় এভাবে স্নান করলে রাজা আবার বৃদ্ধ থেকে তরুণ হয়ে উঠবে। তবে রাজা রাজকন্যার কথা বিশ্বাসই করেনি। রাজা তার মন্ত্রীকে পরামর্শ দেয় যে এই কাজটা তারা আগে জনকে দিয়ে পরীক্ষা করাবে। রাজকন্যা সবকিছু জানতে পেরে ফুলকে সতর্ক করে দেয় আর বলে রাজা যেন তার এই পরিকল্পনাটি কোনোভাবেই জনের উপর করতে না পারে। এজন্য তারা প্রথম পাত্রে রাজকন্যার দাদির সেই আংটিটি রাখার সিদ্ধান্ত নেয়। দ্বিতীয় পাত্রে, মানে যেটাতে বরফের পানি থাকবে, সেটাই ফিনিক্স পাখির পালক, আর তৃতীয় পাত্রে জীবন ও মৃত্যুর ফুল রাখতে হবে। এই ফুলের মাধ্যমে জনের জীবন অবশ্যই বেঁচে যাবে। ফুল রাজকন্যার থেকে এই ফুলগুলোর ব্যাপারে জানতে চায়। রাজকন্যা বলে এই ফুলগুলো পৃথিবীর শেষ সীমানায় পাওয়া যায়। ফুল জানায় এই ফুল নিয়ে আসতে তো অনেক সময় লেগে যাবে, কিন্তু রাজকন্যা দাবি করে তোমার দ্রুত গতির ফলে অবশ্যই ফুলটি সঠিক সময়ে নিয়ে আসা সম্ভব। আহত অবস্থাতেও ফুল তখনই বেরিয়ে পড়ে সেই ফুলটি সংগ্রহ করতে। পরদিন রাজ্য সবার সামনে সেই 3টি পাত্র প্রস্তুত করা হয় এবং রাজা সিদ্ধান্ত নেয় যে এটি জনের দ্বিতীয় সুযোগ। যদি সে সফল হয় তবেই তাকে মুক্তি দেওয়া হবে। পরে রাজা জনকে প্রথম পাত্রে ঢেলে দেয় এবং রাজকন্যা গোপনে তার আংটিটি পাত্রে রাখে। আংটির কারণে জন প্রথম পাত্রের গরম পানি থেকে বেঁচে যায়। এবার সে দ্বিতীয় পাত্রে প্রবেশ করে। ফায়ারবার্ড দূর থেকে এই সব কিছু দেখছিল। সে চিৎকার শুরু করে দেয়। তার আওয়াজে একটা পালক গিয়ে সেই পাত্রের মধ্যে পড়ে যায়। জন এবারও বেঁচে যায়। শেষে জনের এবার 3 নম্বর পাত্রে যাওয়ার পালা। রাজকন্যা চিন্তিত হয়ে ফুলের আগমনের অপেক্ষা করছিল। অন্যদিকে ফুল সেই ফুলের কাছে পৌঁছে যায়। ফুলটি তোলার আগে ফুল বুঝতে পারে যে যেই ফুল তুলবে সেই মারা যাবে। তবুও সে দ্বিধা না করে ফুলটি তুলে নেয়। এদিকে সবাই সেখানে মনে করে জন হয়তো মারা গিয়েছে, কারণ 3 নম্বর পাত্রে জন অনেকক্ষণ হয়েছে ঢুকেছিল, কিন্তু সে এখনো বেরিয়ে আসেনি। জনের জন্য কষ্ট পেতে পেতে প্রজারা সবাই সেখান থেকে চলেই যাচ্ছিল, কারণ তারা সবাই জনকে খুব ভালোবেসে ফেলেছিল। তখনই ফুল আসে আর ফুলটি পাত্রে ফেলে দেয়। দেখা যায় জন পাত্র থেকে একজন রাজকুমারের মতো বেরিয়ে এসেছে। রাজা এটা দেখে লোভে পড়ে প্রথম পাত্রের মধ্যে লাফিয়ে পড়ে, কিন্তু হয় ঠিক তার উল্টো। সে গরম পানির একটা বাবলের মধ্য করে উপরে উঠে আসে আর সেই বাবলটা রাজাকে নিয়ে সেখান থেকে অনেক দূরে চলে যায়। সবাই আনন্দিত হয়ে ওঠে। তারা জনকে তাদের নতুন রাজা হিসেবে মুকুট পরিয়ে দেয়। জন এবং রাজকন্যা ফুলকে খুঁজে বের করার জন্য বের হয়ে পড়ে। ফুল মনে করেছিল সে মারা যাবে, কিন্তু রাজকন্যা তাকে আশ্বস্ত করে বলে যে ফুলটি নিয়ে আসা ফুলের একটা পরীক্ষা ছিল, যেই পরীক্ষাতে ফুল পাশ করেছে। শেষ দৃশ্যে আমরা জন এবং রাজকন্যার বিয়ে দেখতে পাই, আর সিনেমাটাও এখানেই শেষ হয়ে যায়।